ও আন্টি কোথায়? এই যে বসেছে। ও কি গো রত্না, শরীর কেমন এখন? হ্যাঁ, আপনি কোথায় গেছিলেন? একটু বাইরে গেছিলাম, কাজ ছিল। এতক্ষণ লাগলো কেন? আরে কাজে সময় লাগে না, তাছাড়া যাতায়াতেও তো অনেক সময় চলে যায়। আপনি বাইরে থাকলে আমার কেমন খালি খালি লাগে। খালি খালি লাগবে কেন? এই যে নিপা আছে, বিয়ান সাহেব আছে, মৌমা আছে, খালি হইলো কোথায়? বাসা ভর্তি লোকজন। আপনি তো নাই। আপনি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়, কই আছেন, কি করতেছেন। আপনি বাইরে গেলে আমার শরীর খারাপ লাগে, কেমন জানি মাথা ব্যথা হয়। বিয়াই আপনি এই বাইলে কথাগুলি কইতাছুন, বিয়ে তো মনে করবো বিয়ে যখন বাইরে থাকে আমরা আপনার কোনো খোঁজ খবরই রাখি না, আপনার কোনো সেবা যত্নই করি না। আরে আমরা তো 24 ঘন্টা আপনার দিকে দাসীর মতো নিয়োজিত থাকি। এনিফা দেখতো বিয়াইনের কিতা লাগবো, গোসল করানোর সময় তো হয়ে গেছে গা, বাথরুমে নানান হাজানি আছে নাকি দেখ সব কিছু। এমো এমো আম্মা, তোর হোর কোন সময় আইছে, তোর খেয়াল আছে নি? হ্যাঁ তুই কি তা ঘরের মধ্যে ধ্যান করো? হ্যাঁ ওর হাওরে কি লাগবে দেখ। না না না, বিয়ান সাহেব কিছু লাগবে, ঠিক আছে। ফোন বিয়ে যখন বাইরে থাকবো তুই বিয়েনের পিছনে আডার মতো লাগিয়ে থাকবে। আব্বা কিছু লাগবে? না গো মা, কিছু লাগে না। কি গো এরকম চায় আছো কেন? এমনি বেল বাজতাছে করে নবাব, দরজা হুলনের কেউ নাই গা? হ্যাঁ ও জামাই আইছো? জামাই কথাটা কইসলানি? কি মা? নাবিলা রে কথাটা কইসলানি, ওই যে নবাবের লগে নাবিলার বিয়ের বিষয়টা। হ্যাঁ তব দেখায় গেছো কে রে? আরে নবাবের লগে নাবিলার বিষয়টা মনে হলো যে নাবিলার পারমিশন নিলে, মানে নাবিলা যদি পারমিশন দেয় তাহলে নাবিলার বাইর যায় আমরা নবাব আর নাবিলার বিয়ার প্রস্তাবটা দিয়াম। আর নাবিলা যদি পারমিশন না দেয় তারপরেও হেরার বাইর যায় বিয়ার প্রস্তাব দেয়াম। তাই ফারজার আব্বু, কি আম্মা কি বলতেছে কিছু বলো? তোর এসব বিষয়ে আমি কথা বলবো না। ওমায়া দেখছিস নি নাবিলার বিয়ার কথা কতে তোর জামাই চেহারার অবস্থা কিটা হইছে? হ্যাঁ মাত্র একটা গুডি চাল চালছি, এতেই তো তোর জামাই দৌড়া। হ্যাঁ আম্মা হ্যাঁ তাহলে কি নাবিলার সাথে তোর কিছু? ফ্যাট কান্দানি শুরু হয়ে গেছে আম্মা, নাবিলার লোকে কিছু আছে? অহন প্রমাণিত কিচ্ছু হইছে না। হ্যাঁ আমি ভুল হইতাম পারি, কত কান্দনের কি হইলো? হ্যাঁ বি স্ট্রং, স্ট্রং থাকবে। এই ফ্যাট কান্দনি হইলে জামাই আরো যাইব গা, বুঝছো? দুনিয়াটাই এরকম, বুঝছো? আর ফ্যাট কান্দনি কোনো বেডি এই বেডির ফ্যাটেতে জন্ম নিছে, এইটা আমি অজমি করতাম পারি না। যা জামাইর লগেও চা সুরে কথা কইবে।
সব বাইট করে এলাম ও তো সুজা সুর পুলিশ খেলনের মানো আমি না। কি ব্যাপার? তুমি আম্মার সাথে এরকম ব্যবহার কেন করলা? এই সংসারের জন্য আমি যেরকম খাটি, আমার আম্মাও কিন্তু খাটে। আর তুমি তুমি আম্মার সাথে এরকম ব্যবহারটা করো। কথা বলো না কেন? সরি। কি সরি? হ্যাঁ, মানে সারাটা দিন কাজ আর কাজ, এইটা সেইটা শ্বশুর শাশুড়ি লাইগাই আছে, নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত টাইম নাই আমার। একদিন রেস্টুরেন্টে পর্যন্ত খাইতে নিয়ে যাও নাই, ব্যাংকক মালয়েশিয়া তো দূরের কথা। আই যাও, এখন যাবা, এখন গিয়ে আব্বাকে বলবা যে তারা কবে যাবে। ডাক্তার দেখাতে আসলো না, ডাক্তার দেখানো শেষ, এখন কবে যাবে জিজ্ঞেস করে আসো, যাও। আর যেদিন যাবে তার পর দিন আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে যাবা। এই অশান্তির ভাল লাগে না। আম্মা এত কিছু করে, এত কিছু করে, তারপরে আম্মাকে এসব শুনতে হয়। বৈশাখ শোনো, যাও। কি হলো, বৈশা আসো কেন? তুমি যাও। আম্মা, শহীদ আসছ? এই তো আম্মা আসছি। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। হ্যাঁ আম্মা, কি অবস্থা তোমার শরীরের? আমি তো ভালোই। আম্মা, কিছু খাবা? খাইতে মন চায়? কি খাবো? এই যে খাইরুল জোর করে পেঁপে খাওয়াইতেছে, বৌমা তো একটু পর পর খাবার দিতেছে, নিপা তো আমার সাথে সারাদিন এই লেগে আছে। মা, একদিন তোমার হাতের ইলিশ পোলাও রে দেখা হইবা মা। ইলিশ পোলাও খাইবা? হ্যাঁ মা, তোমার হাতের ইলিশ পোলাও আমার খুব প্রিয়। নিপা দেখো তো ফ্রিজে ইলিশ মাছ আছে কিনা। শহীদ, কি হয়েছে তোমার? কিছু হয়নি তোমার চোখে পানি কেন? আমার কিছু হয়নি। কানতেছো কেন? এই যে দেখেন তো, শহীদ কানতেছে। কিসে? না বাবুজি, ওই রাস্তাতে আসার সময় একটু ধুলোবালি লাগছে আর কি, এই জন্য চুপ দি। দেখি আমার দিকে তাকা। কি কয়? হ্যাঁ, কি চায়? ইলিশ পোলাও খাইতে চাইলো, আমি তো বলছি রান্না দিব। রেন্দা দিও, রেন্দা দাও, আপনি দিয়ে আসো। কানলো কেন? ওইটা আমারও তো চোখ কেমন যেন একটু জ্বলতেছে। খাও নাও, খাও, ভেবে খাও। এই আমি আপনার খাও, খাও। তুমিও খাও নিপা। কথা বলছো? কথা বলছো? দরজা আটকাও। হ্যাঁ, দরজা আটকাও। বলো। তোমারে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যদি আমারে আর এরকম মেন্টাল টর্চার করো, আমি দরকার হইলে আমার জায়গা জমি ধন দৌলত টাকা পয়সা সবগুলো নিয়ে রাশিয়ার থেকে অ্যাটম বোমা নিয়ে আসো, নিয়ে এসা এই বিল্ডিং শুদ্ধা উড়াই দেবো। ডিস্টার্ব। এটা আমাদেরই গল্প।
আমাদের গল্প। এখন আর নাই, শেষ। আচ্ছা, আপনি আমার গ্রামে নিয়ে যাবেন কবে? বাড়ি যাব, সময় হলেই নিয়ে যাব। কেন, এখানে কি তোমার কোনো অসুবিধা হইতেছে? না, অসুবিধা, আপনি এখানে ঘুমান, আমি ওই ঘরে ঘুমাই, আমার একা থাকতে ভয় লাগে। একা একা কোথায়? তুমি তো আর ওখানে একা থাকতেছো না। এই যে এখানে নিপা আছে, তোমার নাতনি আছে, এর সাথেই তো ঘুমাও, তো ভয় করবে কেন? আন্টি, আপনি আগেও তো আমাদের সাথে একা ঘুমাইছেন। আমার কেন জানি মনে হয় মানুষ বাঁচে কয়দিন, এই ছোট্ট জীবনে তোমার আঙ্কেল রে ছাড়া আমি একা থাকবো কেন? তা তো ঠিকই বলছো, কিন্তু তুমি অন্য কোনো বিষয় নিয়ে মানে ভয় পেতেছো, বেশি চিন্তা করতেছো। না, চিন্তা হবে কেন? আপনি থাকতে আমার কিসের চিন্তা? আপনি তো আমার কোনো চিন্তাই করতে দেন না, বুঝছো নিবা? সংসার জীবনে আজ পর্যন্ত কোনো চিন্তাই আমার পর্যন্ত আসেই না, সব তোমার আঙ্কেলই সামলায়। এই জন্যই ভয় লাগে, তোমার আঙ্কেল না থাকলে আমি কি করব? কি সমস্ত কথাবার্তা শুরু করলা তুমি, হ্যাঁ? এখনই থাকা না থাকা এগুলার প্রশ্ন আসতেছে কেন? ওষুধ খাইতেছো, সুস্থ হয়ে যাবা, মানে এমন ভাবে কথা বলতেছো যেন সব শেষ। যেটাই বলেন, আপনার ছাড়া আমার ভয় লাগে। শহীদ, আম্মা, কি হয়েছে তোমার? না কিছু হয় নাই আম্মা। মনে নাই ছোটবেলায় কত তোমার পেলে মাথা রাখতাম? আম্মা, তোমার মনে আছে আমি যে একবার পানিতে পড়ে গেছিলাম, তুমি পুকুর পাড়ে থালা বাসন মাজতেছিলা, আমি খেলতে খেলতে পুকুরে পড়ে গেছি। পাশ দিয়ে মুকবুল কাকা যাচ্ছিল, মুকবুল কাকা লাফ দিয়ে আমারে পুকুরের পানি থেকে উঠাই নিয়ে আসছে। তুমি যে আমার চড়ায় ধরে কি যে চুমু খাইতেছিলা, এই কথা মনে পড়ে খুব খুশি লাগতেছে আম্মা। পানিতে পইরা মরতে গেছিলা, ওইটা তোমার খুশি লাগতেছে? আরো খুশি লাগতেছে কেন মা? তুমি যে 7 দিন ধরে আমার জন্য কান্নাকাটি করলা, এই কথা মনে করে আরো খুশি লাগতেছে। শহীদ, তুমি যখন পানিতে পড়ে গেছিলা তখন তোমার বয়স কত আছিল? কেন আম্মা, তোমার মনে নেই? না, মনে পড়তেছে না। তোমার কত বয়স ছিল? ঈদের কয়দিন পর তুমি কোন ক্লাসে পড়তা? এগুলা তো আমার মনে পড়তেছে না গো। জামাই, কি হয়েছে? জামাই, তুমি এই বাইলে দেখি কান্দাছো? বিয়াই আপনার ফুটে দিয়ে কান্দা যারা যারা হয়ে যেতেছে গা। আপনার হেয়ার করছুন না? না, কি তো হয়েছে? না মা, ওই যে রাস্তা দিয়ে আসার সময় ধুলো লাগছে তো, ওই ধরতে চোখ জ্বলতেছে, পানি মারিতেছে। আরে বাজান গো, কুন্ডা চোখ কসলানির পানি আর কুন্ডা কলজার পানি, মা হইছি তো এটা বুঝি বাজান। বলদি কো ওইখানে দা আপু, কি তো হয়েছে বাজান? কান্তা সুগিরে কি হয়েছে আম্মা? কি হয়েছে? জামাই যে হেন কান্দা যারা যারা হয়ে যেতেছে, তুই
তুই কোন হান্নতাওস? আমি তো ফাইজারে খাওয়াচ্ছিলাম। খাওয়াইতেছিলি দিক্কা দিন দুনিয়া কোনো খবর রাখতে না, জামাই যে কাইন দেয় না যারা যারা হয়ে যেতেছে। এই বলদি যা যা ওই কান্দা থামা। বিয়াই কিতা হইছিন বলতো? ছোটবেলায় যে পানিতে পড়ে গেছিল এই কথা মনে পড়ছে তার। ও থাক, তাহলে কান্দন থামানোর দরকার নাই, জামাই কান্দুকছে। মাঝে মাঝে এইরকম হয়, ছোটবেলার কথা মনে পড়লে সিক্কুর ফাইরে কান্দ নাই, কান্দুক একটু হালকা হইব। আমি তো খেয়াল করি নাই কানতেছে। থাক বিয়াই, আপনার খেয়াল করানো লাগছে না, থাক আপনি আবার মন খারাপ করিল না। না, ছোটবেলার কথা মনে কইরা কানতাছে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক হয়েছে। এই কিছু খাইবেন বিয়াই? না, অহন আর খাইতাম না, পেটটা বড় আছে। পেটটা বড় আছে, আচ্ছা। হাই ফাইজার আব্বু, হঠাৎ করে কি হয়েছে এরকম আচরণ করতেছো? না, কিছু হয় নাই, হঠাৎ করে খুব মন খারাপ হয়ে গেল। মনে হলো যে মানুষের প্রিয়জন না বেশি দিন থাকে না, দ্রুত চলে যায়। হয়তোবা সময় দ্রুত যায়, আমরা জানি না। কি হয়েছে বলবা তো? ধরো যে এই যে আমি, তুমি, আমাদের ফাইজা মামুনি, আব্বা আম্মা, আমরা সবাই না এই পৃথিবীতে আসছি, একটা জার্নির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, একটা সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছি। হঠাৎ আমরা আবিষ্কার করলাম আমরা যে যার মতো করে হারায় গেছি, কারোর সাথে কারো দেখা নাই, যোগাযোগ নাই। মানে এই যে আমাদের প্রিয় মানুষগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি না, এইটা না আমার ভেবে খুব কষ্ট হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম কেন করলো না যে আমরা আমাদের প্রিয়জনকে, মানে আমরা প্রিয়জনদের নিয়ে সব একসাথে থাকতাম, মানে একটা জীবনে আমাদের, মানে আমাদের চলে যাওয়ার ভয় হতো না, আমাদের হারানোর ভয় থাকতো না। মানে ওইটা কেন হইল না? মানে প্রিয়জন হারানোর ভয় না আমাকে ঘিরে ধরছে, মানে আমার কষ্ট লাগতেছে এইটা ভেবে। আমি জানি না তোমার কি হয়েছে, কেন তুমি এরকম আচরণ করতেছো, এসব কথা বলতেছো। একটু খুইলা বলবো আমাকে, বলো। আমাকে কোনো কোশ্চেন করবা না। আগামী কয়েকদিন আমার মেজাজ খুব চড়া থাকবে। কাজের বাইরে কোনো প্রশ্ন করবা না, কোনো কথা জিজ্ঞেস করবা না। আরে আশ্চর্য তো, কি হয়েছে? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি এটা হয়তো আপনার জীবনের গল্প না, কিন্তু অনুভূতিগুলো খুব চেনা হবে আপনার। প্রতিটা গল্পের লাইনে আপনার নিজের জীবনের কাহিনীর মতো কিছু একটা জড়িয়ে থাকবে। গল্পটা শুরু করতে যাচ্ছি। গল্পটার নাম হচ্ছে বাবার নীরবতা। গ্রামটার নাম ছিল বেলভাঙা। মানচিত্রে খুঁজে হয়তো পাওয়া যাবে না, কিন্তু যারা সেখানে জন্মেছিল তারা জানতো এই গ্রামটার বুকের ভিতর সারা জীবন বয়ে বেড়াতে হয়। বেলডাঙ্গার একেবারে শেষ মাথায় পুকুরটার পাশে একটা পুরনো মাটির ঘর ছিল। ঘরের চালা একটু বাঁকা, দেওয়ালে ফাটল, উঠোনে একটা শুকনো আম গাছ। আর সেই ঘরের ভিতর থাকতেন আব্দুল সালাম। সেই ঘরের ভিতর থাকতেন আব্দুল সালাম। গ্রামের সবাই তাকে ডাকতো সালাম চাচা। কিন্তু কেউ জানতো না এই মানুষটার ভিতর কতটা শব্দহীন ভাঙন জমে আছে। সালাম চাচা খুব বেশি কথা বলতেন না, হাঁটতেন ধীরে, তাকাতেন নিচের দিকে, আর হাসিটা ছিল এমন যেন অনেকদিন ব্যবহার না করা একটা জিনিস। তার স্ত্রী আয়েশা বেগম মারা গেছেন আজ প্রায় 10 বছর। মারা যাওয়ার সময় বয়স ছিল 30। জ্বর,
ডাক্তার দূরে, টাকা ছিল না, সব মিলিয়ে তার স্ত্রীকে সে চিকিৎসা করতে পারেনি। এই 3টা শব্দ সালাম চাচার জীবনে সবচেয়ে ভারী হয়ে বাক্য। আয়েশা বেগমের কবরটা ঘরের পিছনে পুকুরের চালের পাশে। প্রতিদিন ফজরের নামাজের পর সালাম চাচা সেখানে গিয়ে দাঁড়াতেন, কিছু বলতেন না, শুধু দাঁড়িয়ে থাকতেন অনেকক্ষণ। তার 3টা সন্তান, বড় ছেলে রফিক এখন শহরে রিক্সা চালক, মেজু মেয়ে শিরিন পাশের গ্রামে বিয়ে হয়েছে, আর ছোট ছেলে ইমরান। এই গল্পটা মূলত তাকেই নিয়েই। গল্পটার মেইন পার্ট হচ্ছে ইমরানকে নিয়ে। ইমরান তার বাবার সবচেয়ে ছোট সন্তান। বয়স অনুযায়ী ছেলেটা একটু বেশি চুপচাপ ছিল। স্কুল থেকে ফিরে বই খুলে বসতো, কিন্তু পড়তো না। চোখে তাকালে মনে হতো সে কোথাও অন্য জায়গায় আছে। একদিন বিকেলে সালাম চাচা উঠানে বসে জাল সেলাই করছিলেন। ইমরান এসে চুপচাপ বসে বলল, আব্বা। ছেলেটা ডাকলো খুব আস্তে। সালাম চাচা মাথা তুললেন। আম্মা থাকলে কি ভালো হতো না? এই প্রশ্নের জন্য কোনো মানুষ কখনো প্রস্তুত থাকে না। সালাম চাচা হাত থেকে জালটা পড়ে গেল। তিনি কিছু বললেন না, শুধু উঠে দাঁড়ালেন, ঘরের ভিতর ঢুকে গেলেন। সেই রাতে ইমরান দেখলো তার বাবা কাঁদছে, চুপচাপ, শব্দহীন। একটা পুরুষ মানুষের এমন কান্নাটা যেন কাউকে দেখানোর জন্য না। পরের দিন সালাম চাচা সিদ্ধান্ত নিলেন ইমরানকে পড়াতে হবে, যেভাবেই হোক। গ্রামের স্কুল পড়া ভালো না, শহরে পাঠাতে হবে। কিন্তু শহর মানে টাকা, আর টাকা মানে অসম্ভব। রফিককে খবর পাঠানো হলো। ছেলে এসে বাবার সামনে বসে বলল, আব্বা, আমি নিজেই তো ঠিক মতো খাইতে পারি না। এই কথাটা রফিক বললেও সালাম চাচা শুনলেন নিজের বুকের ভিতর। সেই রাতে আবার কবরের পাশে দাঁড়ালেন তিনি। আয়েশার নাম ধরে কিছু বললেন, কিন্তু বাতাস ছাড়া কেউ শুনলো না। পরে কয়েক মাস সালাম চাচা বদলে গেলেন। হাঁটতেন আরো ধীরে, কথা বলতেন আরো কম। একদিন সকালে গ্রামে গুজব ছড়ালো সালাম চাচা তার শেষ জমিটুকু বিক্রি দিচ্ছেন। লোকজন বলল, পাগল হয়ে গেছে নাকি? কিন্তু কেউ জানতো না, একটা বাবা যখন সন্তানের ভবিষ্যৎ দেখে, তখন নিজের বর্তমানটাকে সে নির্দ্বিধায় কবর দেয়। জমি বিক্রি হলো, ইমরানকে শহরে ভর্তি করা হলো। সেদিন ইমরান প্রথম শহরে রওনা হলো। সালাম চাচা কিছু বললেন না। ছেলে কাঁধে হাত রেখে শুধু বাবা এতটুকুই বলেছিলেন। বাস ছাড়ার সময় ইমরান জানালা দিয়ে তাকিয়ে দেখলো তার বাবা দাঁড়িয়ে আছে। মনে একটু কষ্ট, ছেলে অনেক দূরে চলে যাচ্ছে। তার বাবা সুখে কাতর হয়ে আছে, একদম স্থির, হাত তুলেনি, ডাকেনি। সেই মুহূর্তে ইমরান বুঝতে পারেনি এই স্থির মানুষটার বুকের ভিতর তখন কি ভেঙে পড়েছিল। আর সালাম চাচা বুঝতে পেরেছিল আজকে থেকে তার ঘরটা আরো একটু ফাঁকা হবে। এই ফাঁকাটাই ধীরে ধীরে যে কি নিয়ে আসতে চলেছে সেটা তখনও কেউ জানতো না। এই ফাঁকাটা ধীরে ধীরে যে কি নিয়ে আসতে চলেছে সেটা কেউ কখনো জানতো না, এবং তখনও জানতো না। সালাম চাচা জানতেন শুধু একটা কথা, ঘরটা এখন আগের মতো নেই। ইমরান চলে যাওয়ার পর প্রথমে যে জিনিসটা বদলে গেল সেটা ছিল শব্দ। ঘরের ভিতর একটা অদ্ভুত নীরবতা জমে গেল, যেন কেউ ধীরে ধীরে বাতাস বের করে নিচ্ছে। সকালবেলা উঠোনে হাঁটার সময় আর কেউ পায়ের শব্দ নেই। দুপুরে ভাত খাওয়ার সময় সামনে আর কেউ বসে নেই। রাতে বাতি নিভিয়ে শোয়ার আগে আর কোনো কণ্ঠ বলে না, আব্বু আমি ঘুমাবো। সালাম চাচা নিজের সঙ্গে নিজেই কথা বলতে শুরু করলেন, কখনো উচ্চ স্বরে না, শুধু ঠোঁট নেড়ে নেড়ে সে নিজে একা একা কথা বলে ঘরে। সালাম চাচা নিজের সঙ্গে নিজেই কথা বলতে শুরু করলেন। একদিন সকালে তিনি ইমরানের খাটটা ঝাড়ু দিতে গিয়ে থেমে গেলেন। খাটের কোনায় পড়েছিল একটা পুরনো খাতা, স্কুলের একটা পুরনো খাতা।
ভিতরে লেখা, আমি বড় হয়ে আব্বাকে আর কষ্ট করতে দেব না। সালাম চাচার খাতাটা বন্ধ করলেন না, খুলেই রাখলেন, যেন চোখের সামনে থাকলে বুকের ভিতরে ব্যথাটা ঠিক জায়গায় থাকে। শহর থেকে প্রথম চিঠিটা এলো 3 সপ্তাহ পর। খামটা হাতে নিয়েই সালাম চাচা আঙ্গুল কাঁপতে কাঁপতে লাগলো। চিঠি পড়তে বললেন, চিঠি পড়তে পারেন কিন্তু চোখ ভালো না, তবু পড়েন। ইমরান লিখেছে, আব্বু আমি ভালো আছি, স্কুলে সবাই ভালো, আপনি চিন্তা করবেন না। আব্বু আমি ভালো আছি, স্কুলে সবাই ভালো, আপনি চিন্তা করবেন না। চিঠিটা খুব ছোট ছিল, কিন্তু ওই চিন্তা করবেন না লাইনটা সবচেয়ে ভারী, কারণ বাবা জানে সন্তান যখন এই কথা বলে তখন আসলে সে নিজেই ভীষণ চিন্তায় থাকে। সন্তান যখন এই কথা বলে তখন সে আসলে নিজেই চিন্তায় থাকে। গ্রামের দিনগুলো আগের মতোই চলতে লাগলো, কিন্তু সালাম চাচার দিনগুলো আর আগের মতো ছিল না। তিনি আর সন্ধ্যায় চায়ের দোকানে বসতেন না, লোকজনের কথাবার্তা এড়িয়ে চলতেন, কারণ সবাই একই প্রশ্ন করতেন, ছেলেটা কেমন আছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুকটা টান পড়ে তো কত যে। একদিন রাতে হঠাৎ বৃষ্টি নামলো, টিনের চালাই চটপট শব্দ। সালাম চাচা ঘুম থেকে উঠে বসে পড়লেন। বৃষ্টির শব্দ তার কাছে নতুন কিছু নয়, কিন্তু আজ মনে হচ্ছিল এই বৃষ্টির সঙ্গে কেউ কথা বলছে। তিনি উঠোনে বেরিয়ে দাঁড়ালেন। ভিজা মাটির গন্ধে বুকটা ভারী হয়ে এলো। এই উঠানে ইমরান ছোটবেলায় কাদায় খেলতো, এই উঠানে আয়েশা বেগম দাঁড়িয়ে হাসতেন। হঠাৎ বুকের ভিতর থেকে একটা শব্দ বেরিয়ে এলো, একটা দীর্ঘশ্বাস, যেটা কাদা আর কণ্ঠের মাঝামাঝি। সেই রাতেই সালাম চাচার শরীর খারাপ হলো, জ্বর, হালকা কাশি। তিনি কাউকে বললেন না। পরের দিন গ্রামের খবর ছড়ালো, সালাম চাচা আর কাজে যাচ্ছে না। পাশের বাড়ির রহিম মিয়া একদিন এসে বলল, চাচা ডাক্তারের কাছে যান। সালাম চাচা মাথা নাড়ালেন, ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে যাবে কথাটা তিনি অনেক আগে থেকেই শুনেছিলেন। আয়েশা বেগমও ঠিক একই কথা বলেছিলেন। শহর থেকে দ্বিতীয় চিঠিটা এসে 1 মাস পর। এইবার ইমরানের লেখাটা একটু বদলে গেছে। আব্বা এখানে খরচ বেশি, আপনি কষ্ট করবেন না, আমি চেষ্টা করছি। এই এই আমি চেষ্টা করছি কথাটার ভিতর লুকিয়ে ছিল অনেক না বলা কথা। সালাম চাচা সেটা বুঝলেন। সেই দিন রাতে তিনি সিদ্ধান্ত নিলেন আর কারো কাছে কিছু চাইবেন না। পরের সপ্তাহ থেকেই তিনি আবার কাজে বের হলেন। শরীরটা আগের মতো ভালো না, হাঁটা কষ্টকর, তবু সে গেলেন কাজ করার জন্য। একদিন বিকেলে পুকুর পাড়ে কাজ করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। লোকজন তুলে বসালো, কেউ বলল, চাচা শরীরটা দেখান। তিনি শুধু বললেন, ইমরান পড়াশোনা করতেছে তো, মানে তার স্যারার চিন্তার কারণে সে তার নিজের ডাক্তারটা পর্যন্ত দেখাবে না। এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ জানে না শহরে ওই ছোট ঘরে ইমরান ঠিক কিসের সঙ্গে লড়ছে। সালাম চাচা ধীরে ধীরে বুঝতে পারছিলেন, বাবা হয়ে বেঁচে থাকা মানে শুধু বাঁচা না, এটা একটি দীর্ঘ নীরব যন্ত্রণা। আর এই যন্ত্রণার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা কাউকে দেখানো যায় না। সেই রাতে ঘুমানোর আগে সালাম চাচা ইমরানের খাটটার পাশে বসে বললেন, বাবা তুই ঠিক থাকলে আব্বা সব সহ্য করতে পারবে। মানে তার ছেলে ঠিক থাকলে সালাম চাচা সে নিজে সব সহ্য করতে পারবে, যত কষ্ট, যত কিছু। তিনি জানতেন না ঠিক এই কথাটাই শহরের এক অন্ধকার রাতে ইমরান নিজেও নিজের সঙ্গে বলছিল। কারণ বাবা আর ছেলের কষ্ট দূরত্ব থাকলেও কোথাও একটা গিয়ে একই জায়গায় মিলিত হয়। ইমরান তখন শহরে এক বস্তির মতো এলাকায় থাকে। নামটা সুন্দর, নতুন পাড়া। ইমরানের যে গ্রামে থাকে ওই গ্রামটার নাম হচ্ছে নতুন পাড়া। কিন্তু নতুন বলতে সেখানে কিছুই নেই, শুধু কষ্টের রংটা পুরনো নয়। ছোট একটা টিনের ঘর, চারদিকে মানুষের কোলাহল, অথচ ভিতরে ভীষণ একা। সে থাকে তার মামা হানিফের সাথে। হানিফ ভালো মানুষ না, খারাপও না, সে শুধু বাস্তববাদী, মানে সে বাস্তবের সাথে লড়তে থাকে। বাস্তববাদী মানুষদের সমস্যা হলো তারা আবেগে বোঝে
কিন্তু সময় দেয় না। ইমরান সকালে স্কুলে যায়, স্কুলটার নামেই স্কুল, স্কুলটার নামেই স্কুল, শিক্ষক আসে কম, বকা দেয় বেশি। তবু ইমরান মন দিয়ে পড়ে, কারণ সে জানে এই বইগুলোর পিছনে তার বাবার জমি আছে, তার মায়ের কবরের পাশে সেই জমি। বিকেলে স্কুল শেষে সে বাড়ি আর ফিরে না, সোজা চলে যায় এক চায়ের দোকানে। সেখানে সে কাজ করে, গ্লাস ধোয়া, চা দেওয়া, জাটা সব ইত্যাদি। মালিক তাকে ডাকেন এই ছেলে, নামের দরকার পড়ে না। দরকার পড়ে না। প্রথম ইমরানের হাত কাঁপতো, গরম চা পরে আঙ্গুল পুড়েছে কতবার সে হিসাব রাখে না। রাতে ঘরে ফিরে পড়তে বসতো, চোখ জ্বালা করে, মাথা ঝিমাই। কখনো কখনো বইয়ের পাতার উপর ঘুমিয়ে পড়ে। সেই রাতে সে স্বপ্ন দেখে তার বাবা উঠোনে বসে আছে, কিছু বলছে না। সেই রাতে সে গল্প দেখে তার বাবা উঠোনে বসে আছে, কিছু বলছে না। এই স্বপ্নটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ বাবা চুপ করে থাকা মানে কিছু একটা খুব ভুল হচ্ছে। একদিন স্কুলে হঠাৎ ফি চাইলো, ইমরানের পকেটে তখন মাত্র 40 টাকা। সে সেদিন স্কুলে ঢুকলো না, গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। বুকের ভিতর কেমন একটা শূন্যতা জমে গেল। সন্ধ্যায় চায়ের দোকানে কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে বসে পড়লো। মালিক বলল, কি রে, নাটক করিস? ইমরান উঠে দাঁড়ালো, কিছু বলল না। সেই রাতে সে বাবাকে চিঠি লিখলো। কারণ কি লিখবে? আব্বা, আপনার টাকা শেষ হয়ে যাচ্ছে। এই কথা লেখার সাহস তার নেই। পরের দিন সকালে সে মামাকে বলল, আমি স্কুল ছেড়ে দিব। হানিফ তাকালো, একটু থেমে বলল, তোর আব্বা জানে? ইমরান মাথা নাড়ালো। তাহলে আগে থেকেই বল। এই কথাটার ভিতর কোনো মমতা ছিল না, শুধু দায়ী ঝেড়ে ফেলা। সে রাতে ইমরান অনেকক্ষণ ছাদের দিক তাকিয়েছিল। টিনের ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সে ভাবছিল, একটা মানুষ কতটুকু সহ্য করতে পারে। পরের সপ্তাহে সে স্কুল ছেড়ে দিল, পুরো সময় দোকানে কাজ করতে শুরু করলো। মানে সে পড়ালেখা করার জন্য শহরে গেল, টাকার কারণে পড়ালেখা করতে পারেনি। অভাব, টাকা একটু বেশি আসে, সে সেই টাকা থেকে কিছু রেখে বাকি টাকা গ্রামে পাঠায়। চিঠিতে লেখে, আব্বা চিন্তা করবেন না, আমার স্কুল ভালো চলতেছে। এই মিথ্যাটা লেখার সময় তার হাত কাঁপে, কিন্তু সে লিখে, কারণ সে জানে সত্যটা লিখলে বাবার শরীরটা আরো ভেঙে পড়বে। গ্রামে সালাম চাচা চিঠি পড়ে চোখ বন্ধ করলেন। তিনি বিশ্বাস করতে চাইলেন, বাবার বিশ্বাস করাতে চাই, কারণ না বিশ্বাস করলে বাঁচা কঠিন। একদিন হঠাৎ রাতে গ্রামে একজন লোক এসে খবর দিল, ইমরান নাকি দোকানে অসুস্থ হয়ে পড়েছে। এই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সালাম চাচা কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু একটা কাপড়ে কিছু টাকা বেঁধে রওনা দিলেন। বাসে উঠতে গিয়ে হাঁপিয়ে পড়লেন, কেউ সাহায্য করলো না। শহরে পৌঁছাতে পৌঁছাতে রাত। চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। দোকানে আলোটা খুব উজ্জ্বল। ভিতরে ঢুকে তিনি যা দেখলেন তা কোনো বাবা দেখার জন্য প্রস্তুত থাকে না। ভিতরে তিনি গিয়ে যা দেখলেন তা দেখার জন্য কোনো বাবা প্রস্তুত থাকে না। ইমরান মেঝেতে বসে আছে, হাত কাঁপতেছে, চোখে ক্লান্তি। সালাম চাচা কিছু বললেন না, শুধু ছেলেটাকে বুকে টেনে নিলেন। এই প্রথমবার শহরের ভিড়ে একজন বাবা কাঁদলেন, চুপচাপ, কিন্তু কাঁধ কাঁপছিল। ইমরান ফিসফিস করে বলল, আব্বা, আমি পড়তেছি না। এই কথাটা শুনে সালাম চাচার বুকের ভিতর কিছু একটা ভেঙে গেল, কিন্তু তিনি সেটা দেখালেন না। তিনি শুধু বললেন, বাবা, তুই মানুষ হলেই আব্বা সব পাওয়া হয়ে যাবে। মানে তার ছেলে মানুষ হলেই তার বাবার সব পাওয়া হয়ে যাবে। কিন্তু এই কথা বলার সময় তিনি জানতেন না, এই শহর থেকে তারা যে সিদ্ধান্ত নিয়ে ফিরবে, সেই সিদ্ধান্তই পূর্বতম কষ্ট নিয়ে আসবে। আর সেই কষ্টের প্রথম ঢেউটা গ্রামে পৌঁছবে খুব শীঘ্রই। সালাম চাচা আর ইমরানের ভোরবেলা শহর ছাড়লো। বাসায়
বাসের জানালায় কষায় লেগেছিল। ইমরান জানালার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ, কিছু দেখছিল না, শুধু তাকিয়েছিল। সে জানতো সে হেরে গেছে, কিন্তু সে জানতো না এই হারটা তার বাবার জন্য কতটা ভারী হয়ে উঠবে। গ্রামে পৌঁছানোর দিন মানুষজন ভিড় করলো, সবাই প্রশ্ন করলো কি হয়েছে, পড়াশোনা কেমন, শহর তো ভালো জায়গা। সালাম চাচা শুধু বললেন শরীর খারাপ করছিল। এই একটা লাইনের ভিতর তিনি ডেকে দিলেন পুরো একটা ভাঙা শব্দ এবং ভাঙা স্বপ্ন। ইমরান আবার সেই পুরনো ঘরেই উঠল, তার খাট, তার খাতা, তার আম গাছ। কিন্তু সে আগের ইমরান নেই, সে কম কথা বলে। চোখে একটা অপরাধ লেগে গেল। সালাম চাচা তাকে কিছু বলে না, কারণ কিছু বললেই মনে হয় নিজের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। কয়েকদিন পর গ্রামে কাজ খোঁজা শুরু হলো ইমরানকে নিয়ে। কেউ বলে কাঁচা বয়স কাজে লাগবে, কেউ বলে কাঁচা বয়স কাজে লাগবে। এই কথাটা শুনে সালাম চাচার বুকটা কেঁপে ওঠে। তিনি জানেন ছেলে মানুষ হোক, শ্রমিক না, কিন্তু সময় মানুষের ইচ্ছা শোনে না। একদিন সকালে সালাম চাচা উঠতে পারলেন না, হাত পা অবশ। রহিম মিয়া এসে ডাকলো। ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলল বয়স আর কষ্ট একসাথে ধরেছে, এই বাক্যটার কোনো ওষুধ নেই। সেই দিন থেকে সংসারের দায়ভারটা ইমরানের কাঁধে পড়ল। সে মাঠে কাজ করে, দিন শেষে মজুরি আনে। সন্ধ্যায় বাবার পাশে বসে থাকে, কিন্তু কথা বলে না। একদিন রাতে সালাম চাচা হঠাৎ বললেন, বাবা তুই কি আমার জন্য সব থামিয়ে দিলি? ইমরান চমকে উঠল, না আব্বা, তুই যদি পড়াশোনাটা চালাইতিস। ইমরান আর শুনতে পারল না, চোখের পানি গড়িয়ে পড়ল। আব্বা আমি পারি নাই। এই পারি নাই কথাটার ভিতর ছিল সব দোষ নিজের ঘিরে নেওয়া। সালাম চাচা বুঝলেন এই ছেলেটা আর বোঝা বইতে দেওয়া যাবে না। কয়েকদিন পর তিনি শিরিনকে খবর পাঠালেন, মেয়েটা এলো। সালাম চাচার বড় মেয়ে শিরিন। মা নেই, বাবার শরীর খারাপ, এই অবস্থা। শিরিনের চোখে পানি জমলো। সেই রাতে তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করলো। শেষবারের মতো খাওয়া শেষ। সালাম চাচা বললেন, আমি যদি না থাকি। কথাটা শেষ করতে দিল না কেউ, কিন্তু কথাটা বাতাসে রয়ে গেল। পরের সপ্তাহে সালাম চাচার শরীর আরো খারাপ হলো, শ্বাস নিতে কষ্ট। এক রাতে তিনি ইমরানকে ডাকলেন, বাবা। ইমরান এগিয়ে গেল। আমি তোকে অনেক কিছু দিতে পারি নাই। ইমরান কাঁদতে কাঁদতে বলল, আপনি আছেন এটাই তো অনেক। আপনি বাবা আছেন এটাই তো অনেক। সালাম চাচা হালকা হাসলেন, চোখের কোণে পানি। তুই মানুষ হইস, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। সেই রাতেই তিনি ঘুমালেন আর উঠলেন না। গ্রামের খবর ছড়ালো সালাম চাচা নেই। জানাজা হলো, মাটির ঘরটা আরো চুপচাপ হয়ে গেল। ইমরান কবরের পাশে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, একটা কথাও সে বলল না। কারণ কিছু কষ্টের কোনো ভাষা থাকে না। সেই দিন থেকে ইমরান বুঝে গেল সে এখন একা। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ বাবা মারা গেলে কষ্ট শেষ হয় না, কষ্ট তখন নতুনভাবে শুরু হয়। আর সেই কষ্টের শেষ অধ্যায়টা অপেক্ষা করছিল একদম নিঃশব্দে। সালাম চাচার মৃত্যুর পর প্রথম যেটা বদলালো সেটা কান্না না, সেটা সময়। গ্রামের সময় থামে না, মানুষ কাজ করে, হাসে, ঝগড়া করে, শুধু কিছু ঘর থাকে যেখানে সময় ঢুকতে চায় না। সালাম চাচার ঘরটা তেমনই রয়ে গেল। ইমরান জানাজা পড়ার পরের দিন ভোরে উঠানে বসেছিল। কষাই তখন কাঠেনি, পাখিরা ডাকছিল, কিন্তু বাবার কণ্ঠ নেই। সে বুঝতে পারছিল এখন থেকে কেউ আর তাকে জিজ্ঞাসা করবে না, ভাত খাইছিস? শিরিন কয়েকদিন থেকে আবার নিজের সংসারে ফিরে গেল। ভাই বোনের বিদায়টা খুব চুপচাপ হলো। যাওয়ার সময় শিরিন বলল, নিজের খেয়াল রাখিস। ইমরান মাথা নাড়ালো। সে জানে নিজের খেয়াল রাখা শেখার মতো সহজ না। কয়েক সপ্তাহের মধ্যে
জমির ব্যাপারটা উঠলো। যেটুকু জমি ছিল সেটা বাবার চিকিৎসা ঋণের সাথে জড়িয়ে গেছে। গ্রামের লোকজন পরামর্শ দিতে লাগলো শহরে চলে যা, বিদেশ যাওয়ার চেষ্টা কর, এই গ্রামে কিছু নেই। ইমরান শুনতো, কিছু বলতো না। ইমরান শুধু শুনতো কিন্তু সে কিছু বলতো না, কারণ তার মনের মতো সে যদি এই গ্রাম ছেড়ে যায় তাহলে বাবার কবরটা একা হয়ে যাবে। একদিন বিকেলে সে কবরের পাশে গিয়ে বসলো। আকাশটা ছিল উৎস। সে আস্তে করে বলল, আব্বা, আমি আপনার মতো শক্ত হতে পারি নাই। বাতাসে আম পাতা নড়ল, কোনো উত্তর এলো না। কিন্তু কিছু কথার উত্তর শব্দে আসে না। সেই বছরটা খুব কষ্টে কাটলো ইমরানের। ইমরান দিন মজুরি করে, রাতে পড়ে নিজের মতো করে। সে জানে তার পড়াশোনা শেষ হয়নি, শুধু থেমে আছে। একদিন হঠাৎ স্কুলের পুরনো শিক্ষক মজিদ স্যার গ্রামে এলেন। ইমরানকে দেখে থেমে গেলেন। পড়াগুলা বাবা তুই ছেড়ে দিলি, এরকম একটা প্রশ্ন করলো। ইমরান চুপ করে শুনলো। পড়া ছেড়ে দিলি? ইমরান মাথা নিচু করলো। মজিদ স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পড়ার মানুষের বয়স দেখে না। এই একটা বাক্য ইমরানের বুকের ভিতর কোথাও গিয়ে বসে গেল। সে আবার পড়া শুরু করলো। দিনে কাজ করতো, রাতে পড়তো। কেউ জানতো না, সে কাউকে বলতো না, কারণ এবারে সে আর কাউকে কষ্ট দিতে চায় না। বছর দুয়েক পর এক বিকালে ইমরান আবার শহরে গেল, কিন্তু এবার সে পালিয়ে যায়নি। সে ফিরে যাচ্ছিল নিজের জন্য। শহরের বাসে বসে সে জানালার দিকে তাকিয়েছিল, ঠিক যেদিন বাবার সাথে ফিরেছিল সেই জানালা। কিন্তু এবার তার চোখে ভয় কম, দায়িত্ব অনেক বেশি। কয়েক বছর পর বেলডাঙায় খবর এলো ইমরান চাকরি পেয়েছে। লোকজন বলল, সালাম চাচা বেঁচে থাকলে কত খুশি হতো। ইমরানের চাকরি হয়েছে, সালাম চাচা বেঁচে থাকলে অনেক খুশি হতো। এই কথাটা শুনে ইমরান হাসলো, কিন্তু চোখ ভিজে গেল। সেই গ্রাম ফিরে এলো, সোজা কবরের কাছে গেল, মাটিতে বসে পড়ল, আব্বা, আমি থামি নাই। এই কথাটার ভিতর ছিল সব লড়াই, সব হার, সব দাঁড়ানো। ঘরটা এখনো আছে, মাটির ফাটল দর, কিন্তু সেই ঘরে আর কেউ বসে অপেক্ষা করে না। কিছু ঘর এমনই হয় যেখানে বাবা থাকেন না স্মৃতিতে, আর সন্তানের জীবনটা দাঁড়িয়ে থাকে ঋণের মতো কৃতজ্ঞতায়। ইমরান উঠোন থেকে বেরিয়ে আসার সময় একবার পিছনে তাকালো না, কারণ সে জানে সব বাবা সন্তানকে ধরে রাখার জন্য জন্মায় না, কিছু বাবা সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য জন্মান। এই গল্পটার কোনো কান্নার গল্প না, এই সেই নীরব বাবাদের গল্প, যারা কিছু না বলেই সন্তানের ভিতর জীবনে বেঁচে থাকে। গল্পটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আবার